1946 সালের মে মাস ভারতে ব্রিটিশ শাসনের শেষ লগ্নের অস্থির সময়। গোটা ভারতবাসীকে চমকে দিয়ে মুসলিম লীগের অবিসংবাদী নেতা মোহাম্মদ আলী জিন্নাহ একটি প্রস্তাব মেনে নিলেন, যে প্রস্তাব ভারতকে অখণ্ড রাখার কথা বলছে। একটি দুর্বল কেন্দ্রীয় সরকার এবং প্রদেশগুলির জন্য ব্যাপক স্বায়ত্ত শাসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিন্নাহ নিজেই সেই প্রস্তাব মেনেছিলেন, যা পাকিস্তান নামের একটি আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের কথা সরাসরি বলছে না। তাহলে প্রশ্ন ওঠে, পাকিস্তান কি সত্যি জিন্নাহর প্রথম এবং একমাত্র লক্ষ্য ছিল, নাকি এর পেছনে ছিল এক গভীর রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আমরা বিখ্যাত কিছু ঐতিহাসিকদের চোখে দেখব জিন্নাহর এই অবিশ্বাস্য পরিবর্তন, এক ভারত থেকে বিভাজিত ভারতের স্থপতি হয়ে ওঠার পেছনের অজানা যুক্তিগুলি। জিন্নাহর রাজনৈতিক জীবনের শুরুটা দেখলে সত্যি অবাক হতে হয়। তিনি পরিচিত ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে। ঐতিহাসিক স্ট্যানলি ওলপার্ট তার জিন্নাহ অফ পাকিস্তান বইতে জিন্নাহর একটি বিখ্যাত উক্তি তুলে ধরেছেন, যা তার প্রারম্ভিক দৃষ্টিভঙ্গির প্রমাণ। আমি একজন মুসলমান, আমি এর জন্য গর্বিত, কিন্তু আমি এও বলি যে আমি একজন ভারতীয় এবং আমি এর জন্য গর্বিত। 1916 সালের এই কথাগুলি জিন্নাহর অখণ্ড ভারতের প্রতি তার প্রাথমিক অঙ্গীকারকে স্পষ্ট করে। ওলপার্ট জিন্নাহকে হিন্দু মুসলিম ঐক্যের অ্যাম্বাসাডর হিসেবে বর্ণনা করেছেন। 1916 সালের লখনৌ চুক্তিতে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়, যেখানে কংগ্রেস এবং মুসলিম লীগ একসাথে ব্রিটিশদের কাছে স্বশাসনের দাবি জানিয়েছিল। এটি প্রমাণ করে যে জিন্নাহ সাংবিধানিক উপায়ে অখণ্ড ভারতের মধ্যে সমাধান খুঁজছে। ভারতীয় সাংবিধানিক আইনজীবী ও ইতিহাসবিদ এইচ.এম. সিরভাই তার পার্টিশন অফ ইন্ডিয়া লিজেন্ড অ্যান্ড রিয়েলিটি বইতে বিশদভাবে যুক্তি দেখান যে জিন্নাহ মূলত একজন ধর্মনিরপেক্ষ সংবিধানবাদী ছিলেন। তিনি একক ভারতীয় কাঠামোর মধ্যেই কাজ করতে বিশ্বাসী ছিলেন। সিরভাই ব্যাখ্যা করেছেন যে জিন্নাহর 14 দফা দাবি, যা 1929 সালে উত্থাপিত হয়েছিল, তা মূলত একটি ফেডারেল ভারতের মধ্যে মুসলিম অধিকারকে সুরক্ষিত করার চেষ্টা ছিল, দেশকে বিভক্ত করার জন্য নয়। জিন্নাহর জীবনে একটি বড় মোড় আসে 1940 সালের লাহোর প্রস্তাবের সাথে। এটিকে পাকিস্তান প্রস্তাব নামে অভিহিত করা হয়, কিন্তু এই প্রস্তাবের ভাষা ছিল যথেষ্ট অস্পষ্ট। লাহোর প্রস্তাবের মূল অংশটি খেয়াল করুন: that geographically contiguous units are demarcated into regions which should be so constituted with such territorial readjustments as may be necessary that the areas in which the Muslims are numerically in a majority, as in the northwestern and eastern zones of India, should be grouped to constitute independent states in which the constituent units shall be autonomous and sovereign. এখানে বলা হয়েছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে একত্রিত করে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে, যেখানে প্রতিটি ইউনিট হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। রাষ্ট্রসমূহ শব্দটি বহু বচনে ব্যবহার করা হয়েছে, একক রাষ্ট্র নয়। ঐতিহাসিক আয়েশা জালাল তার যুগান্তকারী গ্রন্থ দ্য সোল স্পোক্সম্যান জিন্নাহ, দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিম্যান্ড ফর পাকিস্তানে এই অস্পষ্টতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেছেন, দ্য লাহোর রেজলিউশন ওয়াজ নাইদার ক্লিয়ার নর স্পেসিফিক। Its ambiguities allowed for different interpretations, making it a flexible instrument for negotiation rather than a rigid blueprint for secession. অর্থাৎ লাহোর প্রস্তাব স্পষ্ট বা সুনির্দিষ্ট ছিল না, এর অস্পষ্টতা বিভিন্ন ব্যাখ্যার সুযোগ করে দিয়েছিল। এটিকে বিচ্ছেদের জন্য একটি অনমনীয় নীল নকশার পরিবর্তে আলোচনার জন্য একটি নমনীয় উপকরণে পরিণত করেছিল। জালালের মতে জিন্নাহ এই অস্পষ্টতা ইচ্ছাকৃতভাবে রেখেছিলেন যাতে আলোচনার পথ খোলা থাকে। জালালের মূল যুক্তি হলো, পাকিস্তান ছিল মূলত একটি দর কষাকষির কৌশল, যার লক্ষ্য ছিল একটি অখণ্ড ভারতীয় ফেডারেশনের মধ্যে মুসলিমদের জন্য সর্বোচ্চ ছাড় এবং সুরক্ষা নিশ্চিত করা। তার উদ্দেশ্য ছিল ভারতের বিভাজন নয়, বরং ক্ষমতার পুনঃবিভাজন। জালাল ব্যাখ্যা করেছেন, by raising the specter of partition, Jinnah hoped to compel the Congress and the British to concede a larger measure of autonomy to Muslim majority provinces within an all India framework. Pakistan was thus a bid for an improved position within India rather than a straightforward demand for an independent state.
বিভাজনের ভূত জাগিয়ে তুলে জিন্না আশা করেছিলেন যে কংগ্রেস এবং ব্রিটিশদেরকে একটি সর্বভারতীয় কাঠামোর মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলির জন্য আরও বেশি স্বায়ত্তশাসন দিতে বাধ্য করা যাবে। এইভাবে পাকিস্তান ছিল একটি স্বাধীন রাষ্ট্রের সরাসরি দাবির পরিবর্তে ভারতের মধ্যে একটি উন্নত অবস্থানের জন্য একক প্রচেষ্টা। এই মতামতের পেছনে একটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো 1940-এর দশকের মাঝামাঝি পর্যন্ত মুসলিম লীগ নিজেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে খুব শক্তিশালী ছিল না। পাঞ্জাব, বাংলা, সিন্ধু বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের প্রাদেশিক রাজনীতিতে আঞ্চলিক দলগুলির প্রভাব ছিল বেশি। জিন্না জানতেন যে সরাসরি বিচ্ছেদ চাপিয়ে দেওয়া কঠিন হবে। তার শক্তি ছিল সর্বভারতীয় আলোচনায়, যেখানে পাকিস্তান নামটি তার দর কষাকষির ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিত। এই যুক্তির সবচেয়ে শক্তিশালী প্রমাণটি আসে 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের ঘটনা থেকে। এই পরিকল্পনায় একটি 3 স্তরের ফেডারেল কাঠামো প্রস্তাব করা হয়েছিল। একটি দুর্বল কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ নিয়ন্ত্রণ করবে এবং 2টি প্রাদেশিক গোষ্ঠী, একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ, অন্যটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যাদের ব্যাপক স্বায়ত্তশাসন থাকবে। আশ্চর্যজনকভাবে মোহাম্মদ আলী জিন্না প্রাথমিকভাবে এই ক্যাবিনেট মিশন প্ল্যানটিকে মেনে নিয়েছিলেন। আয়েশা জালাল এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বর সাথে দেখেন। তিনি লেখেন, জিন্নাস অ্যাকসেপ্টেন্স অফ দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান ইন মে 1946 demonstrated his readiness to settle for something less than full sovereignty provided it guaranteed Muslim autonomy within a unified India. 1946 সালের মে মাসে ক্যাবিনেট মিশন প্ল্যান জিন্নার গ্রহণ একটি ঐক্যবদ্ধ ভারতের মধ্যে মুসলিম স্বায়ত্তশাসন নিশ্চিত করলে পূর্ণ সার্বভৌমত্বের চেয়ে কম কিছুতেও রাজি থাকার তার ইচ্ছেকে প্রমাণ করে। ঐতিহাসিক স্ট্যানলি ওলপার্ট উল্লেখ করেন যে জিন্না এই পরিকল্পনাকে একটি ভারতীয় ইউনিয়নের মধ্যে পাকিস্তানের সারবস্তু হিসেবে দেখেছিলেন, যা মুসলিম স্বার্থ রক্ষা করবে। কিন্তু এই পরিকল্পনার ব্যর্থতার মূলে ছিল কংগ্রেস এবং লীগের দ্বারা এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এবং পরবর্তীকালে নেহরুর মন্তব্য, যা প্ল্যানটিকে সংশোধনের ইঙ্গিত দিয়েছিল। এই ঘটনাগুলি জিন্নাকে পুরোপুরি বিভাজনের দিকে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো, জিন্না বারবার মত ইটেন বা খণ্ডিত পাকিস্তান প্রত্যাখ্যান করেছিলেন, অর্থাৎ একটি ছোট দুর্বল পাকিস্তান যেখানে পাঞ্জাব বা বাংলার মতো বড় প্রদেশগুলিকে বিভক্ত করা হবে। জালাল যুক্তি দেন যে যদি জিন্নার একমাত্র লক্ষ্যই হতো যে কোনো মূল্যে একটি পৃথক রাষ্ট্র তৈরি করা, তাহলে তিনি একটি ছোট কম কার্যকর পাকিস্তানও গ্রহণ করতেন। কিন্তু তার বৃহত্তর অঞ্চলের জন্য জোর দেওয়া ইঙ্গিত দেয় যে তিনি একটি শক্তিশালী কার্যকর সত্তা চেয়েছিলেন, যা হয় একটি কনফেডারেশনের মধ্যে একটি শক্তিশালী স্বায়ত্তশাসিত অঞ্চল অথবা একটি শক্তিশালী স্বাধীন রাষ্ট্র। তার খণ্ডিত পাকিস্তান প্রত্যাখ্যান আসলে তার প্রাথমিক দর কষাকষির কৌশল, মুসলিমদের জন্য সর্বোচ্চ ক্ষমতা ও অঞ্চল সুরক্ষিত করা এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। সব মিলিয়ে আয়েশা জালাল, স্ট্যানলি ওলপার্ট এবং এইচ.এম. সিরভাইয়ের মতো ঐতিহাসিকরা মনে করেন যে জিন্নার পাকিস্তান প্রতিষ্ঠার দিকে যাত্রা কোনো পূর্ব নির্ধারিত পথ ছিল না, বরং এটি ছিল একটি গতিশীল প্রক্রিয়া যা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে মুসলিম রাজনৈতিক দুর্বলতা সম্পর্কে তার মূল্যায়ন, পাকিস্তানকে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে তার কৌশলগত ব্যবহার এবং একটি ঐক্যবদ্ধ কনফেডারেল ভারতের মধ্যে একটি গ্রহণযোগ্য ক্ষমতা বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে আলোচনার চূড়ান্ত ব্যর্থতার ফলস্বরূপ হয়েছিল। তাই একটি সম্পূর্ণ সার্বভৌম পাকিস্তানের সৃষ্টি ছিল মূলত রাজনৈতিক অচলাবস্থা এবং একটি ঐক্যবদ্ধ ভারত গঠনের ব্যর্থতার পরিণতি, জিন্নার প্রথম ও একমাত্র উদ্দেশ্য নয়। আপনার কি মনে হয় ঐতিহাসিকদের এই যুক্তিগুলি কতটা গ্রহণযোগ্য? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।